আজকে আমরা এই চতুর্থ অধ্যায়ের কিছু খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেগুলো হলো বাফার দ্রবণ, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ, আর এর গাণিতিক সমস্যা এবং বিভিন্ন ক্ষেত্রে পিএইচ এর নিয়ন্ত্রণ ও প্রয়োগ। এই অংশগুলো নিয়ে আজকে আমরা পড়ব না। প্রথমে আসি আমরা বাফার দ্রবণ। বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে আমরা অল্প পরিমাণে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যোগ করার পরও তার পিএইচ এর মানের তেমন কোনো পরিবর্তন হয় না। সেই দ্রবণকে আমরা বাফার দ্রবণ বলি। মানে যে দ্রবণে আমরা অল্প পরিমাণে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যোগ করলেও ওই দ্রবণের পিএইচ এর মানের তেমন কোনো পরিবর্তন হয় না, সেই দ্রবণকে আমরা বাফার দ্রবণ বলি। তো সেখানে যদি আমরা সামান্য পরিমাণে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারও যোগ করি, তারপরে দেখা যায় সেটা প্রশমিত হয়ে যায়। এই জন্য আসলে পিএইচ এর মানের তেমন কোনো পরিবর্তন হয় না। আর এই বাফার শব্দের অর্থই হচ্ছে আসলে প্রতিরোধ বা রেজিস্ট, মানে সেই পিএইচ এর মানের পরিবর্তনটাকে প্রতিরোধ করে। তো পিএইচ এর এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, ১ নম্বর বৈশিষ্ট্য হলো এই দ্রবণে একটি নির্দিষ্ট পিএইচ থাকবে। প্রত্যেকটা বাফার দ্রবণে একটা নির্দিষ্ট পিএইচ থাকবে। এই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও এর পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। বেশি সময় রেখে দিলে বা দ্রবণকে লঘু করলেও এর পিএইচ এর মান অপরিবর্তিত থাকে। এটা হলো বাফার দ্রবণের বৈশিষ্ট্য। কারণ সাধারণত বাফার দ্রবণগুলো একটা মৃদু অ্যাসিড এবং সেই অ্যাসিডের অ্যানায়নের একটি লবণের মিশ্রণে তৈরি করা হয়। তাই দ্রবণটাকে লঘু করলেও সেই অ্যাসিড এবং লবণের যে অনুপাত সেটা ঠিক থাকে, ফলে পিএইচ এর মান অপরিবর্তিত থাকে। এরপর আমরা দেখব বাফার ক্ষমতা। ১ লিটার বাফার দ্রবণের পিএইচ এর মান ১ একক পরিবর্তন করতে যত মোল তীব্র অ্যাসিড বা ক্ষার যোগ করতে হয় তাকে ওই বাফার দ্রবণের ক্ষমতা বলে। তাহলে ১ লিটার বাফার দ্রবণের পিএইচ এর মান আমরা ১ একক পরিবর্তন করব। এই পরিবর্তন করতে আমাদের যত মোল অ্যাসিড বা ক্ষার যোগ করতে হবে তাকে ওই বাফার দ্রবণের ক্ষমতা বলা হয়। এরপর আমরা দেখব বাফার ক্রিয়া। এটা হচ্ছে যে প্রক্রিয়া বা কৌশলের মাধ্যমে বাফার দ্রবণ তোমার বাফার দ্রবণ সীমিত মাত্রার পিএইচ এর পরিবর্তন প্রতিরোধ সৃষ্টি করে তাকে বাফারের ক্রিয়া বলা হয়। মানে যে কৌশলে সে তার পিএইচ এর যে পরিবর্তন সেটাকে প্রতিরোধ করে সেটাকে বাফার ক্রিয়া বলা হয়। তো বাফার হচ্ছে সাধারণত ২ প্রকার বাফার। একটা হচ্ছে অম্লীয় বাফার, একটা হচ্ছে ক্ষারীয় বাফার। আমরা এখানে অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার দুইটারই ক্রিয়া কৌশল দেখব। প্রথমে যদি আসি আমরা বাফার দ্রবণ প্রস্তুতিতে, বাফার দ্রবণগুলো সাধারণত দুর্বল অ্যাসিড ও তার অনুবন্ধী ক্ষার অথবা দুর্বল ক্ষার ও তার অনুবন্ধী অ্যাসিডের একটি মিশ্রণ বাফার দ্রবণ। তো আমরা এভাবে বলতে পারি বাফার দ্রবণ হলো একটা দুর্বল অ্যাসিড এবং সেই অ্যাসিডের অ্যানায়নের একটি লবণ বা দুর্বল ক্ষার ও সেই দুর্বল ক্ষারের ক্যাটায়নের একটি লবণের মিশ্রণ বাফার দ্রবণ। যেমন আমরা একটা অম্লীয় বাফার দ্রবণের নাম বলতে পারি, সেটা হলো ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েটের মিশ্রণ। এটা হচ্ছে একটা অম্লীয় বাফার দ্রবণ। ঠিক একইভাবে সোডিয়াম বাইফসফেট এবং সোডিয়াম ফসফেট এইটাও কিন্তু একটা অম্লীয় বাফারের মিশ্রণ বা অম্লীয় বাফার দ্রবণ বলতে পারো। ঠিক একইভাবে ক্ষারীয় বাফার দ্রবণ হলো একটা মৃদু ক্ষার, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও তার অনুবন্ধী অ্যাসিড যেটা অ্যামোনিয়াম আয়ন, সেই অ্যামোনিয়াম আয়নের একটা লবণের মিশ্রণ, সেটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। আর ক্ষারীয় বাফার দ্রবণ তৈরিতে কেন মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার ব্যবহার করা হয়, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার ব্যবহার করা হয় না কেন, সেটা আমরা ক্রিয়া কৌশল পড়ার সময় ব্যাখ্যা করব। ঠিক আছে। ঠিক একইভাবে আরেকটা ক্ষারীয় বাফার দ্রবণ হলো কার্বনিক অ্যাসিড ও সোডিয়াম বাইকার্বনেটের বাফার দ্রবণ। এখন খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা দেখবো, সেটা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনার জন্য আমরা প্রথমে যেহেতু অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা করবো, সেজন্য আমরা প্রথমে একটা অম্লীয় বাফার দ্রবণ নেই। সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম অ্যাসিটেটের দ্বারা প্রস্তুত অম্লীয় বাফার দ্রবণ। এই উদাহরণটা আমরা নিয়ে নিই প্রথমে।
এটা দিয়ে আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা আলোচনা করব। তো এখানে এই বাফার দ্রবণটা তৈরি করা হচ্ছে মৃদু অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড এবং তার যে লবণ সোডিয়াম ইথানয়েটের মিশ্রণে। তো ইথানোয়িক অ্যাসিড যেহেতু একটা মৃদু অ্যাসিড, এটা কিন্তু জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, মানে এটা অল্প পরিমাণে বিয়োজিত হয়ে ইথানয়েট আয়ন এবং H+ আয়ন উৎপন্ন করবে এই বাফার দ্রবণটা, মানে এই অ্যাসিডটা। আর সোডিয়াম ইথানয়েট যেহেতু একটা লবণ, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং এটা 100% বিয়োজিত হবে এবং বিয়োজিত হয়ে ইথানয়েট আয়ন এবং সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করবে। তাহলে আমাদের এই বাফার দ্রবণে উপস্থিত আয়নগুলো হলো এই ইথানয়েট আয়ন, H+ আয়ন এবং সোডিয়াম প্লাস আয়ন। এছাড়া কিছু পরিমাণ অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিডও কিন্তু রয়ে গেছে, কারণ এটা আংশিক বিয়োজিত হয়েছে। তো কিছু পরিমাণ কিন্তু অবিয়োজিত অবস্থায় রয়ে গেছে। আচ্ছা, এখন অল্প পরিমাণ অ্যাসিড যোগ করলে কেন পিএইচ এর মানের পরিবর্তন হয় না সেটা আমরা জানবো। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাসিড যোগ করব। যখন সামান্য পরিমাণে আমরা HCl যোগ করি বা সালফিউরিক অ্যাসিড বা অন্য কোনো অ্যাসিড যোগ করি, অ্যাসিড যোগ করা মানে কিন্তু অ্যাসিড তার জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে, তাই না? তার মানে অ্যাসিড যোগ করা মানে হচ্ছে H+ আয়ন যোগ করা। এই H+ আয়নটা আমাদের বাফার দ্রবণের যে ইথানয়েট আয়ন আছে, সেই ইথানয়েট আয়নের সাথে বিক্রিয়া করে আবার ইথানিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। তাহলে আমরা যে বাফার দ্রবণে অল্প পরিমাণে H+ আয়ন যোগ করছি, মানে অ্যাসিড যোগ করছি, সেই H+ আয়নটা আমাদের বাফার দ্রবণে উপস্থিত ইথানয়েট আয়নের সাথে বিক্রিয়া করে ইথানিক অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে। কারণ এখানে H+ এর একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে, এর চেয়ে বেশি তো আর H+ আয়ন থাকতে পারে না। তুমি অতিরিক্ত অ্যাড করলে সেটা কি হবে, সেটা অধক্ষিপ্ত হয়ে যাবে, সেটা আর সাথে যুক্ত হয়ে অধক্ষিপ্ত হবে, সেটা ইথানয়েট আয়নের সাথে যুক্ত হয়ে অধক্ষিপ্ত হয়ে যাবে, মানে ইথানিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। ফলে অতিরিক্ত H+ আয়নটা কিন্তু আর দ্রবণের মধ্যে থাকতেছে না। যদি অতিরিক্ত H+ আয়নটা আর দ্রবণের মধ্যে না থাকে, তাহলে কিন্তু পিএইচ এর মানেরও তেমন কোনো পরিবর্তন আর হবে না। ঠিক একইভাবে আমরা যদি অল্প পরিমাণে ক্ষার যোগ করি, এখন অল্প পরিমাণে ক্ষার যোগ করা মানে হচ্ছে হাইড্রোক্সাইড যোগ করা। যেমন একটা ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। তাহলে আমরা যেহেতু এখন বাফার দ্রবণে অল্প পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন যোগ করতেছি, আমাদের বাফার দ্রবণে উপস্থিত যে H+ আয়নটা আছে, সেই H+ আয়নের সাথে এই হাইড্রোক্সাইডটা বিক্রিয়া করে পানিতে পরিণত হবে। তাহলে কিন্তু ওই অতিরিক্ত হাইড্রোক্সাইড আয়নটা আর থাকতেছে না। তবে কিছু পরিমাণ যেহেতু H+ আয়ন হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পানিতে পরিণত হচ্ছে, তাহলে H+ আয়নের ঘনমাত্রা কিন্তু কমে যাচ্ছে। আর H+ আয়নের ঘনমাত্রা কমে গেলে পিএইচ এর মানটা কিন্তু বেড়ে যাবে, কারণ H+ আয়নের মান যত কম বা ঘনমাত্রা যত কম, পিএইচ এর মান তত বেশি। তখন আমাদের এই বাফার দ্রবণে যে অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিডটা ছিল, যেটা আগে আংশিক বিয়োজিত হয়েছিল, কিছু পরিমাণ অবিয়োজিত রয়ে গেছিল, সেই ইথানিক অ্যাসিডটা এখন আবার বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে সে H+ আয়ন উৎপন্ন করবে, ফলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। এখন কথা হচ্ছে, আমরা যদি এই জায়গায় একটা মৃদু অ্যাসিড ব্যবহার না করে একটা তীব্র অ্যাসিড ব্যবহার করতাম, সাপোজ সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো কিন্তু জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়, কারণ এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে সেই অ্যাসিডটা কিন্তু এই জায়গায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে যেত। আর এই জায়গায় যদি সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, তাহলে পরবর্তীতে যখন H+ আয়নের ঘাটতি দেখা দিবে, তখন কিন্তু সেই অ্যাসিডটা আর যেহেতু বিয়োজিত হতে পারছে না, তাই H+ আয়নের ঘনমাত্রার যে পরিবর্তন হয়েছে সেটাকে সে ঠিক আগের অবস্থায় আর ফিরে নিয়ে যেতে পারবে না। মানে যখন H+ আয়নের ঘাটতি দেখা দিল, তখন কিন্তু সেই অ্যাসিডটা আর বিয়োজিত হয়ে সে ঘাটতিটা পূরণ করতে পারবে না, কারণ সে আগেই 100% বিয়োজিত হয়ে গেছে। তাই আমরা বাফার দ্রবণ প্রস্তুতিতে সাধারণত মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার ব্যবহার করি, যাতে সে প্রয়োজনের সময় আবার বিয়োজিত হয়ে সে H+ আয়নের ঘনমাত্রা বা হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা অপরিবর্তিত রাখতে পারে। তাহলে এটাই হলো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, তবে সেটা আমরা ব্যাখ্যা করলাম অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে, এবং সেটা এখানে একটা সুন্দর করে চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে সেই বাফার দ্রবণের বিক্রিয়াগুলো যেটা আমরা আগে লিখছিলাম। তো এখানে তুমি যদি H+ আয়ন যুক্ত করো, সেই H+ আয়নটা এই বাফার দ্রবণে থাকা অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। আর যদি ক্ষার যোগ করো, তাহলে সেই হাইড্রোক্সাইড আয়নটা
এই H প্লাসের সাথে বিক্রিয়া করে পানিতে পরিণত হবে। তখন এই যে ইথানিক অ্যাসিডটা অবিয়োজিত অবস্থায় ছিল সেটা আবার বিয়োজিত হয়ে H প্লাস আয়ন উৎপন্ন করবে, ফলে H প্লাসের ঘনমাত্রার আর কোনো পরিবর্তন হবে না, ফলে পিএইচ এর মানেরও কোনো পরিবর্তন হবে না। এটাই হলো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো এই জায়গায় যদি কারো কোনো প্রশ্ন থাকে সে হ্যান্ড রেজ করতে পারো। কেউ যদি এটা না বুঝে থাকো হ্যান্ড রেজ করতে পারো, আমি যে জায়গায় বুঝতে পারিনি সেটা আবার এক্সপ্লেইন করে দিব। আচ্ছা, সবাই যেহেতু অধিক মাত্রায় মানে তীব্র ক্ষার যোগ করলে কি হতো ওই জায়গাটা আচ্ছা, যদি অধিক মাত্রায় তুমি তীব্র অ্যাসিড বা ক্ষার যদি যুক্ত করে ফেলো তাহলে এখানে যেটা হবে আর কি, অ্যাসিডে ক্ষারের কথাটা যদি বলি, ধরো তীব্র মাত্রায় তুমি ক্ষার যোগ করে ফেলছো, তাহলে এই হাইড্রোক্সাইডটা কি করবে, ওই আমাদের বাফারটুকু যতটুকু H প্লাস আয়ন আছে সম্পূর্ণ দ্বারা সে প্রশমিত হয়ে যাবে, বরঞ্চ আরো হাইড্রোক্সাইড আয়ন রয়ে যাবে। তখন আমাদের এই যে অল্প মাত্রায় যেটা আগে বিয়োজিত হয়েছিল সেই ইথানিক অ্যাসিডটা বিয়োজিত হয়ে আবার যে H প্লাস আয়ন উৎপন্ন করবে ঘাটতি পূরণ করার জন্য, তার সাথেও কিন্তু হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেলবে। তখন কিন্তু পিএইচ এর মানের ব্যাপক পরিবর্তন ঘটবে। এই জন্য বাফার দ্রবণে মানে কার্যকারিতা শুধুমাত্র অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার ক্ষেত্রেই থাকে, বেশি পরিমাণ ক্ষার বা অ্যাসিড যোগ করলে তার কার্যকারিতা থাকে না। আর তোমার প্রশ্নটা কি ছিল, এটা ছিল নাকি কেন তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার আমরা বাফার দ্রবণ তৈরিতে ব্যবহার করি না, সেটা ছিল? স্যার এটাই ছিল প্রশ্ন যে আমরা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার কেন যোগ করি আচ্ছা, না। তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার কেন বাফার দ্রবণ তৈরিতে ব্যবহার করি না, তাই তো? কথা কি শুনতে পাচ্ছ? এটাই প্রশ্ন ছিল? না স্যার, না স্যার, আচ্ছা আচ্ছা, তাহলে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার কেন এখানে বেশি বেশি অল্প পরিমাণ, মাত্রায়, আচ্ছা অল্প মাত্রায় কেন ব্যবহার করি, বেশি মাত্রায় কেন ব্যবহার করি না, তাই তো? আচ্ছা, তো এটাই হচ্ছে তার আনসার আর কি। হ্যাঁ স্যার। যেমন ধরো আমি যদি অ্যাসিডের কথাও বলি, তুমি ধরো প্রচুর পরিমাণে H প্লাস আয়ন যোগ করছো, তা আমাদের বাফার দ্রবণে কিন্তু অ্যাসিডেড আয়নের পরিমাণটা কম, তাহলে অতিরিক্ত পরিমাণ যদি তুমি H প্লাস আয়ন ব্যবহার করো তাহলে সেটা কিন্তু এই অ্যাসিডেড আয়নের সাথে বিক্রিয়া করে যে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে, তারপরেও কিন্তু অতিরিক্ত H প্লাস আয়ন রয়ে গেলে পিএইচ এর মানটা কমে যাবে যদি খুব বেশি পরিমাণে অ্যাড করো, কারণ এখানে তো অ্যাসিডেড আয়নের পরিমাণটা কম, তাই না? তাহলে তুমি অতিরিক্ত H প্লাস আয়ন দিলে সে অ্যাসিডেড আয়নের সাথে বিক্রিয়া করে ইথানিক অ্যাসিডে পরিণত হয়ে যাওয়ার পরও যদি আরো H প্লাস আয়ন রয়ে যায় তাহলে সে কিন্তু পিএইচ এর মানটা কমিয়ে দিবে। আর যদি হাইড্রোক্সাইডের কথাই বলি, মানে ক্ষারের কথা বলি, তুমি যদি খুব বেশি পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন ব্যবহার করো তাহলে আমাদের সে বাফার দ্রবণের সম্পূর্ণ H প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে পানিতে পরিণত হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ H প্লাস আয়নই যদি আসলে বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলে তাহলে H প্লাস আয়নের ঘনমাত্রা কমে যাবে, কমে গেলে পিএইচ এর মানটা খুব বেশি পরিবর্তন ঘটে যাবে। আর বাফার দ্রবণের কাজ হচ্ছে পিএইচ এর পরিবর্তনটাকে নিয়ন্ত্রণ করা, তো সেটা সে করতে পারবে না। স্যার এই জায়গাটাই বুঝিনি, মানে অতিরিক্ত এখন ধরো এখানে H প্লাস, ক্ষার যোগ আচ্ছা ধরো করে। H প্লাস আয়নের পরিমাণ হচ্ছে এখানে, সাপোজ ধরো এই অবস্থায় আছে 5 মোল, হ্যাঁ 5 মোল আছে, সাপোজ এটা হচ্ছে 5 মোল আছে, আর তুমি ক্ষার যোগ করলা হচ্ছে 15 মোল। এখন এই 5 মোল H প্লাস কে প্রশমিত করতে আমার ক্ষারের কত মোল লাগবে? 5 মোল লাগবে, তাই না? আরো অতিরিক্ত 10 মোল ধরো রয়ে গেল, কারণ আমি বললাম যে অতিরিক্ত পরিমাণ আমি যোগ করলে কি অবস্থা হবে। তো 5 মোল H প্লাস আয়ন বিক্রিয়া করে ফেললো, এখন H প্লাস এর একটা ঘাটতি দেখা দিবে না? তখন আমাদের এই অবিয়োজিত অবস্থায় যে ইথানিক অ্যাসিডটা ছিল, যে আংশিক বিয়োজিত হয়েছিল আগে, সে এখন আবার বিয়োজিত হয়ে H প্লাস আয়ন উৎপন্ন করবে। সাপোজ ধরো এখন সে আরো 10 মোল উৎপন্ন করলো, আরো 10 মোল উৎপন্ন করলো, তাহলে এই 10 মোলও তো তোমার এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয়ে যাবে, তাহলে আর H প্লাস আয়ন কি থাকবে? থাকবে না। অথবা ধরো না স্যার, এই 10 মোল চলে যাওয়ার পরে এখন আর ইথানিক অ্যাসিডটা আর বেশি বিয়োজিত হতে পারলো না, সে মাত্র 2 মোল
এইচ প্লাস আয়ন উৎপন্ন করলো। তাহলে শুরুতে আমার বাফার দ্রবণে 5 মোল এইচ প্লাস আয়ন ছিল, তো সেই ক্ষেত্রে একটা পিএইচ ছিল, সাপোজ ধরো সেই পিএইচ এর মানটা হচ্ছে 4.75। এখন যদি অতিরিক্ত পরিমাণ ক্ষার যোগ করার পর এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হয়ে যায় 2 মোল পার লিটার, তাহলে পিএইচ এর মানটা অবশ্যই এর থেকে বেশি হয়ে যাবে। কারণ 5 মোলের জন্য যদি এই মান হয়, তাহলে দেখা যাবে 2 মোলের জন্য সেই মানটা 5.6 হয়ে গেছে, বা ধরো 6 হয়ে গেছে মানটা। তাহলে পিএইচ এর মানটা অনেক বেশি পরিবর্তন হয়ে গেল না? কথা কি বুঝতে পারছো? তাহলে পিএইচ এর জি মানে স্যার। কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে গেল। এই জন্য আমরা বাফার দ্রবণে অতিরিক্ত অ্যাসিড বা অতিরিক্ত ক্ষার যোগ করলে কিন্তু সেই বাফার দ্রবণের আর কার্যকারিতা থাকবে না। অল্প পরিমাণে তুমি যদি তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারও যোগ করো, তারপরে সে পিএইচ এর মানটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখতে পারবে। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। এরপর আসি আমরা ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলে। আমরা ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা যখন ব্যাখ্যা করব, সেক্ষেত্রে আমরা যে বাফার দ্রবণটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের যে বাফার দ্রবণ সেটা। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা মৃদু ক্ষার, এটা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। আর অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, এটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করে। সোডিয়াম প্লাস, এখানে ক্লোরাইড হবে, ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। তো এখানে আমাদের বাফার দ্রবণে উপস্থিত আয়নগুলো হলো অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন এবং ক্লোরাইড আয়ন। এগুলো হলো আমাদের বাফার দ্রবণে উপস্থিত আয়নগুলো। আর এছাড়া অবিয়োজিত অবস্থায় কিছু পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়ে যাবে। এখন আমরা দেখি যে এই অ্যাসিডে যদি আমরা অল্প মাত্রা অ্যাসিড বা ক্ষার যোগ করি, তাহলে সে কিভাবে পিএইচ এর মানটাকে নিয়ন্ত্রণ করে। ধরো তুমি এই অ্যাসিড এই ক্ষারীয় বাফার দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড যোগ করলা। অ্যাসিড যোগ করা মানে কিন্তু সেই অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে। তাহলে এইচ প্লাস আয়ন যোগ করা মানেই কিন্তু অ্যাসিড যোগ করা। তো আমরা যদি এইচ প্লাস আয়ন যোগ করি, তাহলে সেটা আমাদের বাফার দ্রবণের যে হাইড্রোক্সাইড আয়নটা আছে, এই যে হাইড্রোক্সাইড আয়ন, সে তার সাথে বিক্রিয়া করে পানিতে পরিণত হবে। তাহলে অতিরিক্ত এইচ প্লাস আয়নটা যেটা আমি অ্যাড করছিলাম বাইরে থেকে, সেটা কিন্তু আর থাকতেছে না। কিন্তু যেহেতু কিছু পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন ওই এইচ প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে ফেলতেছে, তাই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কিন্তু কমে যাচ্ছে। তো হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যেহেতু কমে যাচ্ছে, সেই মানটাকে যদি আমি ঠিক রাখতে চাই, তাহলে তখন ওই মৃদু যে ক্ষার ছিল, যেটা আগে আংশিক বিয়োজিত হয়েছিল, সেই মৃদু ক্ষারটা এখন আবার বিয়োজিত হবে। সে আবার বিয়োজিত হয়ে আবার অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। ফলে হাইড্রোক্সাইড আয়নের যে ঘাটতি তৈরি হয়েছিল সেটা পূরণ হয়ে যাবে, ফলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে অ্যাসিড যোগ করলে। আর যদি আমরা অল্প মাত্রা ক্ষার যোগ করি, ক্ষার যোগ করা মানে হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন যোগ করা। তো আমরা যদি অল্প পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন যোগ করি, তাহলে সেটা আমাদের বাফার দ্রবণে থাকা অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হবে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হলে তোমার যেহেতু অতিরিক্ত হাইড্রোক্সাইড আয়নটা থাকতেছে না, সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে, তাই তোমার সেই বাফার দ্রবণের পিএইচ এর মানেরও তেমন কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাই হলো বাফার দ্রবণের পিএইচ এর মান নিয়ন্ত্রণ করার কৌশল। এখানে ঠিক চিত্র আকারে দেওয়া আছে, যেমন এইচ প্লাস আয়ন যোগ করলে সেটা আমাদের বাফার দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করে পানিতে পরিণত হবে। তখন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আবার বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে, ফলে তোমার পিএইচ এর মানটা একই রকম থাকবে। আর হাইড্রোক্সাইড আয়ন যোগ করলে সেটা অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়ে যাবে। ফলে তোমার অতিরিক্ত হাইড্রোক্সাইড আয়নটা না থাকার কারণে বাফার দ্রবণের পিএইচ এর মানের তেমন কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাই হলো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। ঠিক আছে? এখানেও যদি কেউ কোনো কিছু না বুঝে থাকে, কোনো কিছু না বুঝে থাকলে হ্যান্ড রেজ করতে পারো। এখানে অতিরিক্ত এইচ প্লাস বা ওএইচ মাইনাস যোগ করলে কি হবে এটা একটু বলবেন?
খুব এক্সেস পরিমাণ যদি যোগ করো, ধরো খুব অতিরিক্ত পরিমাণে হাইড্রক্সাইড আয়ন যোগ করলে সেটা অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড গঠন করার পরেও যদি আরো হাইড্রক্সাইড আয়ন রয়ে যায়, মানে তুমি এক্সেস যোগ করলা, তাহলে কিন্তু হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা মানটা বেড়ে যাবে। আর হাইড্রক্সাইডের ঘনমাত্রা মানটা বেড়ে গেলে পিএইচ এর মানও কিন্তু দেখা যাবে অনেক বেশি বেড়ে যাবে। সাপোজ ধরো এই বাফার দ্রবণের পিএইচ এর মান হচ্ছে 8.35। এখন তুমি যদি খুব অতিরিক্ত পরিমাণে হাইড্রক্সাইড আয়ন যোগ করো, অল্প পরিমাণে যোগ না করে তুমি বেশি পরিমাণ যোগ করলা, তাহলে এই হাইড্রক্সাইড আয়নটা অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে পরিণত হওয়ার পরেও আরো হাইড্রক্সাইড আয়ন কিন্তু রয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখা লাগবে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কিন্তু একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে সে যে এই অ্যামোনিয়াম আয়ন যে হাইড্রক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করে একদম সম্পূর্ণরূপে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে পরিণত হয়ে যাবে সেটা কিন্তু ঠিক না, সেটাও কিন্তু আংশিক পরিমাণে উৎপন্ন হবে। তো দেখা যাবে যে এই অতিরিক্ত হাইড্রক্সাইড আয়ন যোগ করার ফলে সেটা অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে পরিণত হওয়ার পরেও আরো কিছু হাইড্রক্সাইড আয়ন রয়ে গেছে, সেই ক্ষেত্রে পিএইচ এর মানটা দেখা যাবে 10 এর কাছাকাছি চলে গেছে। তাহলে পিএইচ এর মানে অনেক বেশি পরিবর্তন হয়ে যাচ্ছে, ফলে এটা কিন্তু বাফার দ্রবণ হিসেবে আর কাজ করতে পারতেছে না। আর তুমি যদি অতিরিক্ত পরিমাণে H+ আয়ন যোগ করো, সেই অতিরিক্ত H+ আয়নটা কিন্তু হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে পানিতে পরিণত হওয়ার পরেও আরো H+ আয়ন রয়ে যাবে। আরো H+ আয়ন রয়ে যাওয়া মানে কিন্তু পিএইচ এর মানটা কমে যাওয়া। আর পিএইচ এর মানটা যদি তখন খুব বেশি কমে যায়, তখন দেখা যাবে এটা 7 বা 7 এর নিচে নেমে আসছে, তাহলে কিন্তু বাফার দ্রবণের যে ক্রিয়া কৌশল বা বাফার দ্রবণের যে কার্যকারিতা সেটা কিন্তু আর থাকতেছে না। এই জন্য অতিরিক্ত H+ বা অতিরিক্ত হাইড্রক্সাইড কোনোটাই কিন্তু তুমি যোগ করলে, মানে যেটাই যোগ করো না কেন, বাফার দ্রবণের যে মানে কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যাবে। যেমন আমি কিন্তু এটাকে ওইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, সাপোজ ধরো এখানে 5 মোল হাইড্রক্সাইড আছে বাফার দ্রবণে, এখন তুমি খুব এক্সেস পরিমাণ H+ আয়ন যোগ করলা, তো সেই H+ আয়নটা 5 মোল এই 5 মোল হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে পানিতে পরিণত হয়ে গেল। তখন সেই ঘাটতি পূরণ করার জন্য এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আবার বিয়োজিত হলো। বিয়োজিত হওয়ার ফলে যে পরিমাণ হাইড্রক্সাইড উৎপন্ন করলো, সেই হাইড্রক্সাইডও যদি H+ আয়ন দ্বারা প্রশমিত হয়ে যায়, তাহলে হাইড্রক্সাইডের ঘনমাত্রা কমে যাচ্ছে, ফলে পিএইচ এর মানটা কিন্তু অনেক বেশি কমে যাবে। তাহলে বাফার দ্রবণের কিন্তু আর কার্যকারিতাটা থাকবে না। এই জন্য অতিরিক্ত মানে H+ বা হাইড্রক্সাইড কোনোটাই আসলে বাফার দ্রবণের জন্য ভালো না, কারণ সেটা তার কার্যকারিতাটাকে নষ্ট করে দেয়। এবার আমরা দেখবো হচ্ছে বাফার দ্রবণের পিএইচ এর সমীকরণ, এটাকে হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ বলা হয়। তো আমরা প্রথমে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে দেখবো, আর এটা দেখলে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ এর সমীকরণটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো অম্লীয় বাফার দ্রবণের পিএইচ এর যে সমীকরণ, সেটা আমরা দেখবো ওই অ্যামোনিয়াম এটা দেখবো আমরা ইথানিক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েটের মিশ্রণের যে বাফার দ্রবণ তৈরি করা হয় তার ক্ষেত্রে। তো এখানে যে ইথানিক অ্যাসিডটা আছে সেটা আংশিক বিয়োজিত হয়ে ইথানয়েড আয়ন এবং H+ আয়ন উৎপন্ন করবে। হ্যাঁ, তো এইটা যে একটা মৃদু অ্যাসিড, এটা আংশিক বিয়োজিত হবে এবং আংশিক বিয়োজিত হওয়ার ফলে এটা একটা সাম্য অবস্থায় থাকবে, এবং সেই ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে কিন্তু ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে বিয়োজন ধ্রুবকের সমীকরণটা লিখতে পারি। অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের সমীকরণটা হবে H+ আয়নের ঘনমাত্রা ইন্টু ইথানয়েড আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই হবে ইথানিক অ্যাসিডের ঘনমাত্রা। এই সমীকরণটা আমরা এখান থেকে লিখতে পারি। H+ আয়নের ঘনমাত্রা ইন্টু হচ্ছে ইথানয়েড আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই ইথানিক অ্যাসিডের ঘনমাত্রা। এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে আমরা লিখলাম। এখন এখানে আমরা আরেকটা লবণও ব্যবহার করতেছি, সোডিয়াম ইথানয়েড। এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ইথানয়েড আয়ন এবং সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করে। এই কথাটা আমাদের একটু জেনে রাখি। এখন দেখো, আমরা যে এই যে ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে এই যে বিয়োজন ধ্রুবকের সমীকরণ লিখলাম, এখান থেকে আমরা পিএইচ এর মানটা বের করতে চাচ্ছি, বাফার দ্রবণের পিএইচ এর মান বের করতে যাচ্ছি। আর পিএইচ কাকে বলা হয়? H+ আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। তাহলে আমরা এখানে সমীকরণের এক পাশে H+ আয়নটাকে নিয়ে আসবো আর বাকি আয়নগুলোকে অপর পাশে নিয়ে যাব। তাহলে এক পাশে রাখলাম H+ আয়ন ইকুয়ালস টু হচ্ছে Ka ইনটু ইথানিক অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইড বাই ইথানয়েড আয়নের ঘনমাত্রা। কারণ খেয়াল করে দেখো, H+টাকে আমি যদি এক পাশে রেখে দেই, তাহলে এটাকে নিয়ে আসবো বাম পাশে, তাহলে ইথানিক অ্যাসিডের ঘনমাত্রাটা উপরে উঠে যাবে আর ইথানয়েড আয়নের ঘনমাত্রাটা নিচে নেমে যাবে।
এটাই আসলো। এখন আমরা এটা কিভাবে লিখতে পারি, ইথানিক অ্যাসিড H প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু Ka ইনটু ইথানিক অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইড বাই সোডিয়াম ইথানয়েটের ঘনমাত্রা। এখানে কেন সোডিয়াম ইথানয়েট আয়নের ঘনমাত্রা লিখলাম সেটাও ব্যাখ্যা করতেছি। সেটা হচ্ছে আমাদের এই অ্যাসিডটা কিন্তু একটা মৃদু অ্যাসিড যেটা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, আর এই লবণটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা 100% বিয়োজিত হয়। তো এই দুইটা পদার্থই বিয়োজিত হওয়ার ফলে ইথানয়েট আয়ন উৎপন্ন করে। এই দুইটাই বিয়োজিত হওয়ার ফলে ইথানয়েট আয়ন উৎপন্ন করে। তাহলে এই ইথানয়েট আয়নটা কিন্তু একটা সম আয়ন। ইথানয়েট আয়নটা হচ্ছে একটা সম আয়ন। আর আমরা জানি সম আয়নের প্রভাবে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তার দ্রাব্যতা বেশি হ্রাস পায়। তাহলে এখানে আমাদের যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে ইথানিক অ্যাসিড, তার দ্রাব্যতা বেশি হ্রাস পাবে। তাহলে এটা অবিয়োজিত অবস্থায় বেশি রয়ে যাবে। তাই ধরা হয় আমাদের বাফার দ্রবণে যে ইথানয়েট আয়নটা আছে সেটা প্রায় সম্পূর্ণরূপেই ওই লবণটা থেকে আসছে, মানে সোডিয়াম ইথানয়েট থেকে আসছে। আর আমাদের যে ইথানিক অ্যাসিডটা যেটা ছিল সেটা প্রায় অবিয়োজিত অবস্থায় রয়ে গেছে, মানে এটা খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়েছে। মানে যদি আমরা ধরি যে আমাদের বাফার দ্রবণে 100টা ইথানয়েট আয়ন আছে, তার মধ্যে সাপোজ ধরুন 98টাই ইথানয়েট আয়ন থেকে আসছে আর মাত্র 2টা ইথানিক অ্যাসিড থেকে আসছে। যেহেতু 100টার মধ্যে প্রায় 98টাই ইথানয়েট আয়ন থেকে আসছে, মানে সোডিয়াম ইথানয়েট থেকে আসছে, তাই ধরা হয় আমাদের বাফার দ্রবণে যে ইথানয়েট আয়নগুলো আছে সেটা সম্পূর্ণরূপে লবণ থেকে আসছে, আর আমাদের ইথানিক অ্যাসিডটা প্রায় সম্পূর্ণরূপে অবিয়োজিত অবস্থায় রয়ে গেছে। তাই আমরা এই সমীকরণে ইথানয়েট আয়নের জায়গায় সোডিয়াম ইথানয়েট আয়ন লিখছি। আচ্ছা, তো এখানে পরবর্তী লেখা যায় H প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু Ka ইনটু অ্যাসিড বাই লবণ। এখন সমীকরণ উভয় পাশে আমি লগ নেই, তাহলে হবে লগ H প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু লগ Ka প্লাস লগ অ্যাসিড বাই লবণ। এখন উভয় পাশের সমীকরণকে আমি -1 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হবে মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা মাইনাস লগ Ka মাইনাস লগ অ্যাসিড বাই লবণ। এখন মাইনাস লগ H প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে pH, আর মাইনাস লগ Ka ইকুয়ালস টু হচ্ছে pKa। আর এখানে লগের ভেতরে যে অংশটা অ্যাসিড বাই লবণ, সেটাকে যদি আমি উল্টে দেই লবণ বাই অ্যাসিড লিখি, তাহলে সামনে একটা মাইনাস আসবে এবং এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে সমীকরণ দাঁড়াচ্ছে pH ইকুয়ালস টু pKa প্লাস লগ লবণ বাই অ্যাসিড। এটাই হলো হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ বাফার দ্রবণের pH নির্ণয়ের ক্ষেত্রে, অম্লীয় বাফার দ্রবণের pH নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা ক্ষারীয় বাফার দ্রবণের pH এর সমীকরণ নির্ণয় করতে পারি। যেমন এখানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে সেটা ব্যাখ্যা করব। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। আর অ্যামোনিয়াম ক্লোরাইড একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং সোডিয়াম ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। তো এখানে এই দুইটা রাসায়নিক পদার্থ বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করতেছে। এই অ্যামোনিয়াম আয়নটাকে বলা হয় সম আয়ন। আর এই সম আয়নের প্রভাবে উভয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রাব্যতা কিন্তু হ্রাস পায়, তবে যেটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তার দ্রাব্যতা বেশি হ্রাস পায়। তাহলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আংশিক বিয়োজিত হয়েছিল তার বিয়োজন মাত্রা কিন্তু আরো কমে গেল। তাই ধরা হয় আমাদের বাফার দ্রবণে যে অ্যামোনিয়াম আয়নটা আছে সেটা সম্পূর্ণরূপে আসছে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ থেকে, আর আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটা প্রায় অবিয়োজিত অবস্থায় রয়ে গেছে। তো এই প্রথম দিকটার ক্ষেত্রে যদি আমরা ভরক্রিয়া সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে লেখা যায় কেবি ইকুয়ালস টু হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ইনটু অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তো এখানে যেহেতু আমরা pH নির্ণয় করবো, তাহলে আমি হাইড্রোক্সাইডটাকে এক পাশে রেখে বাকিগুলোকে অপর পাশে নিয়ে যাই। তাহলে এটা হবে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু কেবি ইকুয়ালস টু ইনটু হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা। তো পরবর্তী আমরা লিখতে পারি হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে কেবি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা, বা আমরা এখান থেকে লিখতে পারি হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে কেবি ইনটু ক্ষারক বাই লবণ। লগ হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু কেবি প্লাস লগ ক্ষারক বাই লবণ। সমীকরণ উভয় পাশে যদি মাইনাস নেই, তাহলে মাইনাস লগ হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু মাইনাস লগ কেবি মাইনাস লগ ক্ষারক বাই লবণ। মাইনাস লগ হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে পিওএইচ মাইনাস লগ কেবি ইকুয়ালস টু হচ্ছে পিকেবি। আর এখানে লগের ভেতর অংশটা উল্টে দিলে এটা হয়ে যাবে লবণ বাই ক্ষারক প্লাস লগ লবণ বাই ক্ষারক।
আবার আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু হচ্ছে পিকেডাব্লিউ। তাহলে পিওএইচ ইকুয়ালস টু লেখা যাবে পিকেডাব্লিউ মাইনাস পিএইচ। তাহলে পিকেডাব্লিউ মাইনাস পিএইচ বসাই দিলাম, ইকুয়ালস টু হচ্ছে পিকে বি প্লাস লবণ বাই ক্ষারক। তো আমরা পিএইচটাকে এক পাশে রাখবো, বাকিগুলো অপর পাশে নিয়ে যাব। তাহলে হবে পিএইচ ইকুয়ালস টু পিকেডাব্লিউ মাইনাস পিকেবি, এটা হবে মাইনাস লবণ বাই ক্ষারক। এটাই হলো ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ। এখানে মাইনাস হবে, ঠিক আছে। এই হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণে পিএইচ এর সমীকরণ। আর মানবদেহে বিভিন্ন তরল উপাদানে পিএইচ এর ভূমিকা, সেগুলো এখানে আলোচনা করা আছে। মানবদেহে বিভিন্ন তরল উপাদানে পিএইচ নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। স্বাভাবিক অবস্থায় মানবদেহের রক্তে পিএইচ হচ্ছে 7.4, অ্যাকচুয়ালি কোনো কোনো ক্ষেত্রে 7.45 লেখা থাকে। এই মান সবসময় অপরিবর্তিত থাকে, কারণ এর চেয়ে যদি পিএইচ এর মান কম বা বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমার রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট হয়ে যাবে। বিভিন্ন কারণে এই পিএইচ এর মান 7 থেকে 7.8 এর মধ্যে পরিবর্তিত হতে পারে। এর চেয়ে খুব বেশি কমে গেলে বা বেড়ে গেলেই সমস্যাটা হয়ে যায়। তো মানুষের রক্তের পিএইচ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় নিম্নোক্ত বাফার সিস্টেমগুলো থাকে। একটা হচ্ছে রক্তের বাইকার্বনেট বাফার থাকে পিএইচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তারপরে আন্তঃকোষীয় ফসফেট বাফার থাকে, আর হচ্ছে প্রোটিন বাফার থাকে। যেমন রক্তের বাফার দ্রবণ আসলে কিভাবে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে। তো রক্তের যে বাফার সিস্টেম থাকে সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ও কার্বনিক অ্যাসিডের বাফার দ্রবণ। তো কার্বনিক অ্যাসিডটা মৃদু অ্যাসিড, এটা আংশিক বিয়োজিত হয়ে H+ আয়ন এবং বাইকার্বনেট আয়ন উৎপন্ন করে। আর সোডিয়াম বাইকার্বনেটটা বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন ও বাইকার্বনেট আয়ন উৎপন্ন করে। এখন এই বাফার দ্রবণে যদি আমরা অ্যাসিড যোগ করি, মানে অল্প পরিমাণ যদি H+ আয়ন যোগ করি, বা রক্তে কোনো কারণে যদি অল্প পরিমাণ H+ আয়ন চলে আসে বা অ্যাসিডিটি চলে আসে, তখন এই বাইকার্বনেট আয়নটা ওই H+ এর সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। ফলে অতিরিক্ত H+ আয়নটা থাকে না এবং রক্তের পিএইচ এর মানেরও তেমন কোনো পরিবর্তন হয় না। আর যদি হাইড্রোক্সাইড আয়ন যোগ করা হয়, সেই হাইড্রোক্সাইড আয়নটা আমাদের কার্বনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বাইকার্বনেটে পরিণত হয় এবং সাথে পানি উৎপন্ন করে। ফলে অতিরিক্ত হাইড্রোক্সাইড আয়নটাও আর থাকতেছে না, তাই পিএইচ এর মানেরও তেমন কোনো পরিবর্তন হয় না। তারপর হচ্ছে মাটির পিএইচ। তোমার মাটির পিএইচও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তোমার কোনো কারণে যদি মাটির পিএইচ এর মান খুব বেশি কমে যায় বা খুব বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। যেমন মাটির পিএইচ এর মান যদি 3 এর চেয়ে কম হয়, তাহলে দেখা যায় মাছ গাছপালা মরে গিয়ে সেখানে একটা মরুকরণ প্রক্রিয়া তৈরি হয়ে গেছে। আবার যদি পিএইচ এর মানটা 9.5 এর উপরে চলে যায়, তাহলে কিন্তু মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে এবং সেখানে কিন্তু ফসল ফলানো সম্ভব হবে না। আচ্ছা, তো এই হলো তোমার মাটির পিএইচ এর ভূমিকা। তো কোনো কারণে মাটির পিএইচ যদি কমে যায়, খুব বেশি কমে যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে চুন, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম এর প্রভৃতি সার ব্যবহার করতে হবে। আবার যদি মাটির পিএইচ এর মান খুব বেশি বেড়ে যায়, মানে 9.5 বা তার বেশি বেড়ে যায়, তাহলে বিভিন্ন ধরনের অম্লধর্মী সার আছে, যেমন পটাশিয়াম নাইট্রেট, ট্রিপল সুপার ফসফেট, এই ধরনের সারগুলো আমাকে ব্যবহার করতে হবে। তারপর বিভিন্ন ক্ষেত্রে পিএইচ এর প্রয়োগ, যেমন জীববিজ্ঞান, শিল্প, রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়া পিএইচ এর নিয়ন্ত্রণ করা বিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের ঔষধ উৎপাদনে, লজেন্স জাতীয় মিষ্টি দ্রব্য উৎপাদনে, তারপরে তোমার টয়লেট্রিজ সামগ্রী আছে, সবগুলো উৎপাদনে কিন্তু আসলে পিএইচ নিয়ন্ত্রণ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে যদি আমরা এভাবে বলি যে দেখা যাবে যে আমরা যে শ্যাম্পুটা ব্যবহার করছি সেটা একটু অম্লধর্মী হলে ভালো, হ্যাঁ, যে সাবান ব্যবহার করছে সেটাও প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একটু অম্লধর্মী বা শিশুদের জন্য একটু ক্ষারধর্মী হলে সেটা ভালো হয়। তারপরে যে টুথপেস্ট ব্যবহার করছে তার পিএইচ একটু ক্ষারধর্মী হবে, কারণ মুখ ঘুম থেকে ওঠার পর মুখের পিএইচ এর মানটা খুব কম থাকে। তো এত অম্লধর্মী পরিবেশটা সেটাকে নিয়ন্ত্রণ করে আবার 5 এর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য তোমার ক্ষারধর্মী টুথপেস্ট ব্যবহার করা হয়। মানে সবগুলো জিনিসই কিন্তু আসলে পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে। এই জন্য পিএইচ এর ভূমিকাটা অনেক বেশি।
আমরা যে ওষুধগুলো খাচ্ছি সেগুলো কিন্তু পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। কোন ওষুধটা কোথায় কাজ করতেছে, যে ওষুধটা আমাদের পেটে কাজ করবে সেই পেটের পিএইচ এর সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যাতে ওষুধটা ধীরে ধীরে ভেঙে যায়। যেটা ক্ষুধাতন্ত্রে গিয়ে কাজ করবে সেটার পিএইচ যেন ক্ষুধাতন্ত্রের কাছাকাছি থাকে। তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আসলে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা কিছু গাণিতিক সমস্যাও দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন বাফার দ্রবণে ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম ইথানয়েটের ঘনমাত্রা যথাক্রমে 0.1 মোল পার লিটার এবং 0.15 মোল পার লিটার হলে ওই বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করো। তো বাফার দ্রবণটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম ইথানয়েটের বাফার দ্রবণ, এবং দুইটারই ঘনমাত্রা দেওয়া আছে। আর ইথানোয়িক অ্যাসিড যেটা মৃদু অ্যাসিড, তার বিয়োজন ধ্রুবকের মানও দেওয়া আছে। আমাকে জাস্ট এর পিএইচ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ ব্যবহার করব। পিএইচ ইকুয়ালস টু হচ্ছে পিকে প্লাস লগ লবণ বাই অ্যাসিড। এখানে লবণের ঘনমাত্রা দেওয়া আছে তোমার 0.15 মোলার, আর অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে তোমার এখানে 0.1 মোলার। ঠিক আছে, আর কে এর মান দেওয়া আছে 1.77 ইন্টু 10 ইনভার্স 5। এখন এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই দেই, পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ লবণ বাই অ্যাসিড, তো এখানে এটা হবে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ কে এ প্লাস লগ লবণের ঘনমাত্রা 0.15 এবং অ্যাসিডের ঘনমাত্রা 0.1। তাহলে এটা হবে মাইনাস লগ কে এর মান হচ্ছে 1.77 ইন্টু 10 ইনভার্স 5 প্লাস এই লগ 1.15 ডিভাইড বাই 1। এটাকে সমাধান করলে মানটা চলে আসবে 0.176, আর মাইনাস লগ 1.77 ইন্টু 10 ইনভার্স 5 এটাকে সমাধান করলে মানটা আসবে 4.75 প্লাস হচ্ছে 0.1761, এটাকে সমাধান করলে মানটা আসবে 4.9281। এটাই হলো এই বাফার দ্রবণের পিএইচ এর মান। তো এত লাইন লেখার আসলে প্রয়োজন পড়ে না, তোমরা জাস্ট এই সমীকরণটা লিখে এখানে সরাসরি এটা লিখে দিলেই হবে যে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ কে এ প্লাস লগ লবণ বাই অ্যাসিড। তারপর আমরা কে এর মান বসাই দিব, অ্যাসিডের ঘনমাত্রা লবণের ঘনমাত্রা বসাবো, অ্যাসিডের ঘনমাত্রা বসাবো, তারপর সমাধান করলে মানটা চলে আসবে। ঠিক আছে, নেক্সট ম্যাথ হচ্ছে 15 ml 0.15 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে 6 ml 0.1 মোলার 0.15 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করার দ্রবণে পিএইচ গণনা করো। টাইম শেষ হলে তোমরা আবার এই লিংকে জয়েন করবা। তাহলে এখানে প্রশ্ন একটু ভালোভাবে খেয়াল করো। এখানে 15 ml 0.15 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে 6 ml 0.15 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়েছে। ওই দ্রবণের পিএইচ গণনা করতে বলছে। এখানে এই অ্যাসিটিক অ্যাসিড এর যে কে এর মান মানে পিকে এর মান সেটা দেওয়াই আছে 4.7। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে এখানে আসলে কোনো বাফার দ্রবণ তৈরি হয় কিনা। তাহলে প্রথমে আমরা বিক্রিয়াটা লিখবো, ইথানিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। এটা হচ্ছে 1:1 রিঅ্যাকশন। বিক্রিয়া করে এখানে সোডিয়াম ইথানয়েড এবং পানি উৎপন্ন করবে। যেহেতু এটা 1:1 রিঅ্যাকশন, আর এখানে খেয়াল করে দেখো অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কিন্তু সেম দেওয়া আছে, তাই না? সেখানে যেটা বলছিলাম, এখানে এই অ্যাসিড ইথানিক অ্যাসিড এবং যে ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটারই ঘনমাত্রা কিন্তু সমান দেওয়া আছে। যেহেতু দুইটা ঘনমাত্রা সমান দেওয়া, তাই আমি বলতে পারি অ্যাসিটিক অ্যাসিডের 1 ml এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু 1 ml বিক্রিয়া করবে, তাই না? আমি কথাটাকে এভাবে বলতে পারি। তো এখন এই দুইটা যদি আমরা বিক্রিয়ক দেখি, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটার মধ্যে আমাদের লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ এটার পরিমাণই কম দেওয়া। এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো সেক্ষেত্রে আমি বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের 6 ml এর সাথে আমাদের ইথানিক অ্যাসিডের 6 ml বিক্রিয়া করবে। বিক্রিয়া করে 6 ml সোডিয়াম ইথানয়েট লবণ উৎপন্ন করবে, যার ঘনমাত্রা হবে 0.15 মোলার, কারণ এখানে অ্যাসিড এবং ক্ষার দুইটারই ঘনমাত্রা 0.15 মোলার দেওয়া আছে।
তো এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে মাত্র 6 ml ইথানিক অ্যাসিড দরকার হচ্ছে, তাহলে আরো অতিরিক্ত অ্যাসিড কিন্তু এখানে রয়ে যাচ্ছে। কতটুকু অ্যাসিড রয়ে যাচ্ছে? এখানে অ্যাসিড ছিল হচ্ছে 15 ml, তার মধ্যে মাত্র 6 ml প্রশমিত করতে ব্যবহৃত হচ্ছে, তাহলে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ হচ্ছে 9 ml, যার ঘনমাত্রা হচ্ছে 0.15 মোলার। আর সাথে এখানে আমাদের রয়ে যাচ্ছে 6 ml 0.15 মোলার সোডিয়াম ইথানয়েড। ক্ষারটা কিন্তু সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে গেছে। তাহলে আমাদের এই মিশ্রণে থাকতেছে অ্যাসিড এবং সেই অ্যাসিডের অ্যানায়নের একটা লবণ। তো এই ধরনের মিশ্রণকে কিন্তু আমরা বাফার দ্রবণ বলি। এখানে কিন্তু আর ক্ষারটা থাকতেছে না, তাহলে এটা হচ্ছে একটা বাফার দ্রবণ। তাহলে এই বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা হেন্ডারসন-হেসেলবার্গ সমীকরণ ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমাদের লবণের ঘনমাত্রা লাগবে আর অ্যাসিডের ঘনমাত্রা লাগবে। তো আমাদের অ্যাসিডটা প্রশমিত হয়ে যাওয়ার পর অবশিষ্ট থাকলো কতটুকু? 9 ml, এবং যার ঘনমাত্রা হচ্ছে 0.15 মোলার। কিন্তু আমি তো অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের একসাথে মিশ্রিত করছি, তাহলে মিশ্রণের আয়তন কিন্তু হয়ে গেছে 21 ml। তাহলে ঘনমাত্রা কিন্তু আর সেম থাকবে না, ঘনমাত্রা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে মিশ্রণে ইথানিক অ্যাসিডের ঘনমাত্রা হবে 9 ml, যেটা অবশিষ্ট ছিল, ইন্টু হচ্ছে 0.15 ডিভাইড বাই 21। এইভাবে তোমরা ঘনমাত্রা দিয়েও অঙ্কটা করতে পারো বা মোল সংখ্যা দিয়েও তোমরা অঙ্কটা করতে পারো। এখানে আমরা যে অ্যাসিডটা রয়ে গেল সেই অ্যাসিডের মোল সংখ্যা এবং উৎপন্ন লবণের মোল সংখ্যা দিয়ে অঙ্কটা করছি। এটা দিয়ে করলেও হবে, কারণ মিশ্রণের আয়তন এই লবণের ক্ষেত্রে এবং এই অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে সমান, অতএব ওইটা নতুন ঘনমাত্রা না বের করলেও চলবে। তাহলে মিশ্রণে আমাদের ইথানিক অ্যাসিডের মোল সংখ্যা হবে অবশিষ্ট অ্যাসিডের আয়তন 9 ইন্টু সেই অ্যাসিডের ঘনমাত্রা 0.15 ডিভাইড বাই 1000। 1000 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে এখানে আয়তনটাকে ml এ প্রকাশ করা হয়েছে, আর মোল সংখ্যা বের করার জন্য আয়তনটা অবশ্যই লিটারে হতে হবে, তাই 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক একইভাবে সোডিয়াম ইথানয়েটের মোল সংখ্যা হবে VS ডিভাইড বাই 1000, মানে 6 ইন্টু 0.15 ডিভাইড বাই 1000। এই 6টা হচ্ছে উৎপন্ন লবণের আয়তন, আর এটা হচ্ছে উৎপন্ন লবণের ঘনমাত্রা এই সমীকরণ অনুযায়ী, ঠিক আছে, মানে বিক্রিয়া অনুযায়ী। তো দুইটাকে সমাধান করলে আমরা মানটা পেয়ে গেলাম 9 ইন্টু 10 ইনভার্স 4, এটা আসছে 13.5 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে এখন সমীকরণ হচ্ছে পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লবণ বাই অ্যাসিড। তাহলে এখানে পিকে এর মান আসবে 4.7 আর লব 9.9 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা আছে 13.5 ইন্টু 10 ইনভার্স 4। সমাধান করলে মানটা আসবে 4.523। আর এখানে তোমাদেরকে আরেকটু সহজ জিনিস আমি এখানে একটু দেখাই দিচ্ছি। এই যেখানে লেখা আছে লবণ বাই অ্যাসিডের নতুন ঘনমাত্রা, যদি আমরা এটা মূল সংখ্যা দিয়ে করছি, আমরা এই জায়গাটা ধরো সমাধান করব না, এই জায়গায় আমি সমাধানটা করব না, আমি সমীকরণটাকে ঠিক এইভাবে রেখে দিব। তাহলে উপরে কি হবে? উপরে হবে 6 ইন্টু 0.15 ডিভাইড বাই 1000, আর অ্যাসিডের ক্ষেত্রে এটা হবে 9 ইন্টু 0.15 ডিভাইড বাই 1000। এখন ওইখানে যেহেতু আমি এটাকে সমাধান করি নাই, এই জায়গায় হিসাব করলে হবে, এই যে এটা কাটাকাটি চলে যাচ্ছে, 0.15 কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে শুধুমাত্র উৎপন্ন লবণের আয়তন এবং অবশিষ্ট অ্যাসিডের আয়তন। এটা দিয়ে করলে অঙ্ক করলে কিন্তু সেম রেজাল্ট আসবে। অর্থাৎ আমাদেরকে মোল সংখ্যা অনেক ক্ষেত্রে বের না করলেও চলবে, সময় না থাকলে আমাদের মিশ্রণে সেই অ্যাসিড বা লবণের নতুন ঘনমাত্রা বা মোল সংখ্যা বের না করলেও চলবে। আমরা উৎপন্ন অ্যাসিডের অবশিষ্ট অ্যাসিডের আয়তন এবং উৎপন্ন লবণের আয়তন দিয়েও অঙ্কটা করে ফেলতে পারবো, এবং অ্যান্সার অবশ্যই সেম আসবে, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ বাকি অংশগুলো সব কাটাকাটি চলে যাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে এটা কখন করা যাবে? যখন এই অ্যাসিডের ঘনমাত্রা এবং ক্ষারের ঘনমাত্রা সেম থাকবে তখন, কারণ সেই সময় উৎপন্ন লবণের ঘনমাত্রাও সেম থাকবে, ঠিক তখন আমরা এইভাবে অঙ্কটা করতে পারবো। আর যদি দুইটার ঘনমাত্রা সমান না থাকে তাহলে কিন্তু জাস্ট উৎপন্ন লবণের আয়তন আর অবশিষ্ট অ্যাসিডের আয়তন দিয়ে অঙ্কটা করে ফেলা যাবে না, তোমাকে এইভাবে মূল সংখ্যা বের করে নিতেই হবে, ঠিক আছে? ঠিক এরকম আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে সম আয়তনের 0.1 মোলার
অ্যাসিডিক অ্যাসিড এবং 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট বিশিষ্ট বাফার দ্রবণের পিএইচ হিসাব করো। মানে দুইটাকে সমায়তনে নেওয়া হয়েছে। উক্ত দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা কত সেটাও নির্ণয় করতে হবে, আর কে এর মানও দেওয়া আছে। তো আমরা জানি এখানে হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ ব্যবহার করব, pH = pK + log লবণ বাই অ্যাসিড। এখানে pH = pK + log সোডিয়াম ইথানয়েড বাই ইথানিক অ্যাসিড। দুইটারই ঘনমাত্রা 0.1 মোলার, সেই মানগুলো আমরা বসাই দিলাম। আর দুজনের আয়তন যেহেতু সেম, দুজনের মোল সংখ্যাও সেম হবে, অর্থাৎ নতুন করে এটা হিসাব করার দরকার নাই। pH = log Ka, K এর মান হচ্ছে এখানে 1 × 10⁻⁵, সেটাও বসাই দিলাম। আর log 0.1 বাই 0.1, এটাকে আমাদের হিসাব করতে হবে, এটা 1 হয়ে যায় এবং log 1 = হবে 0, এখানে মানটা হবে 0। ঠিক আছে, আর -log 1 × 10⁻⁵, এটা হিসাব করলে মানটা হচ্ছে 5, তাহলে এই বাফারটার মানে pH এর মান হচ্ছে 5। আর উক্ত দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। যেহেতু বাফার দ্রবণের pH হচ্ছে 5, তাহলে আমরা জানি pH হচ্ছে -log H+ আয়নের ঘনমাত্রা তাহলে উভয় পাশের সমীকরণটা মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস আসবে আর এটা প্লাস হয়ে যাবে। আর লগকে সমীকরণের অপর পাশে নিয়ে গেলে সেটা 10 টু দি পাওয়ার হয়ে যাবে। তাহলে সমীকরণটা দাঁড়াবে H+ আয়নের ঘনমাত্রা = 10 টু দি পাওয়ার মাইনাস pH, আর pH এর মান 5, তাই এটার H+ আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁵। এই হলো গিয়ে প্রশ্ন। এখানে তোমাদের জন্য কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, যেমন স্বাভাবিক অবস্থায় মানবদেহের রক্তের pH কত, সেটা হচ্ছে 7.4। তারপর নিম্নের কোনটি অম্লীয় বাফার, সেটা হচ্ছে গ নাম্বারটা অ্যান্সার, ইথানিক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড, এটা হচ্ছে অম্লীয় বাফার। মাটির pH এর মান 3 এর চেয়ে কম হলে কি হবে, গাছপালা মরে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। আর কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এখানে দেওয়া আছে। এতটুকু হচ্ছে লেকচার, খুব দ্রুত আমরা শেষ করলাম। আসলে এরপর তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের লিখে জমা দিতে হবে। তো খুব দ্রুত এটা শেষ করা হলো আর কি লেকচারটা। তারপর তোমরা বাফার জন্য অঙ্কগুলো করবা। কেউ না বুঝে থাকলে আমরা নেক্সট ক্লাসে হয়তো বা অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার সময় কিভাবে করতে হবে সেগুলো বুঝাবো। এবং তোমাদের যদি কোনো ম্যাথে প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আগে মেসেঞ্জার আমাকে পাঠিয়ে দিও, তাহলে আমি সেই অঙ্কগুলো ওখানে ইনক্লুড করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। বা কোনো টপিকসে কোনো সমস্যা থেকে থাকলে সেটাও তোমরা অবশ্যই আমাকে ক্লাসগুলোতে জানাবা, তাহলে আমরা সময় থাকলে ওই টপিকসগুলো নিয়েও সেখানে আলোচনা করতে পারবো। ঠিক আছে, এতে তোমাদের জন্য সেটা ভালো হবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সবাইকে ধন্যবাদ। স্যার, হ্যাঁ বলো। আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার বই কোন রাইটারের কিনবো? সেটা তোমরা হাজারিনাকে বইও ফলো করতে পারো, বা কবির বা বিপ্লব কুমার দেব যে কোনো একটা বই কিনলেই হবে, কোনো সমস্যা নেই তাতে। তবে হাজারিনাকটা বেটার। ঠিক আছে, হাজারিনাকটা বেটার, কারণ সবচেয়ে বেশি ফলো করে। এছাড়া কেউ যদি কবির বা বিপ্লব কুমার দেবের বইও ফলো করতে চাও সেটাও করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো।